ইংরেজি হলো এট্রিয়াম, আর নিলয়ের ইংরেজি হলো ভেন্ট্রিকল। আর এই ডান এবং বাম দুইটা অংশকে ভাগ ভাগ করা হয় দুটা অংশে, যে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, বা ডান অলিন্দ, বাম অলিন্দ। আর নিচের অংশকেও আবার দুইটা ভাগে ভাগ করা হয়, যে ডান নিলয় বা বাম নিলয়, বা রাইট ভেন্ট্রিকল বা লেফট ভেন্ট্রিকল। সাধারণত সারা দেহে রক্ত এই আমাদের হার্টের 4টা চেম্বারের মধ্যে আগে এখানে প্রবেশ করে, যে সারা দেহ থেকে রক্ত এসে সাধারণত সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এসে এই হার্টের রাইট এট্রিয়ামে আসে। রাইট এট্রিয়াম থেকে এই যে এখানে একটা ভালভ থাকে, যেটাকে আমরা সাধারণত বলি যে মানুষের হার্টের ভালভের যে রোগটা, সেটাই সাধারণত এই যে এই ভালভ ভালভ বলা হয়। যে এই ভালভের কাজ হলো রক্ত উপর দিকে যেতে না দেওয়া। তাহলে আমাদের এই হার্টের 4টা অংশ পেলাম, এই একটা অংশ, এই একটা অংশ, আবার এই নিচে আরেকটা অংশ, আর এই নিচে আরেকটা অংশ, মানে টোটাল 4টা প্রকোষ্ঠ। এই 4টা প্রকোষ্ঠের মধ্যে যে দরজাটা, এটাকে বলা হয় ভালভ। এই ভালভের কাজ রক্তকে উল্টা দিকে যেতে না দেওয়া। যাদের ভালভের সমস্যা হয় তাদের সাধারণত এই যে এই দরজাটা ঠিকমতো কাজ করে না, যার ফলে রক্ত উল্টা দিকে চলে যায়, যার ফলে শরীরে ঠিকমতো রক্ত ব্লাড সাপ্লাই হতে পারে না। তো এই ট্রাইকাসপিড ভালভ দিয়ে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত আসে, এবং ডান অলিন্দ থেকে নিলয় থেকে আবার আমাদের ফুসফুসে রক্ত চলে যায়, এবং সেখানে রক্ত ছাঁকন হয়ে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায়, এবং অক্সিজেন যুক্ত রক্ত আবার বাম অলিন্দের মধ্যে আসে। হ্যাঁ, বাম অলিন্দ মধ্যে যে রক্তটা আসে সেটা হলো অক্সিজেন যুক্ত রক্ত, তাই এটা আমি লাল রং দিয়ে দেখাচ্ছি, যে এই যে এখানে আসে। তো এখানে আসার পর এখান থেকে আবার আরেকটা ভালভ দিয়ে এটা নিচের দিকে যে বাম নিলয়ে আসে, বাম নিলয় থেকে আবার এই যে এই আর্চ অফ দ্য অ্যাওর্টা, এটার মাধ্যমে সারা দেহে রক্ত পৌঁছে দেয়। আচ্ছা, এটাই পড়ছিলাম যে আমাদের হার্টের 4টা প্রকোষ্ঠ, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় আর বাম নিলয়। যেটা বললাম তখন 4টা ভালভ বা কপারটিকা থাকে, কপারটিকা বা দরজা থাকে, ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ আর এওর্টিক ভালভ। আচ্ছা, এখন আমরা আজকে ক্লাসে পড়বো যে হৃৎপিণ্ডের মাংসপেশি কয় ধরনের, মানে হৃৎপিণ্ডের মাংসপেশির মধ্যে কয়টা লেয়ার বা স্তর থাকে। হ্যাঁ, তো সাধারণত হৃৎপিণ্ডের বাইরের স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম, মাঝখানের স্তরকে বলা হয় মায়োকার্ডিয়াম, মায়ো মানে মাসেল বা মাংস, মাসেল বা মাংস, আর ভিতরেরটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। নোট: হৃৎপিণ্ডের মাংসপেশিকে কার্ডিয়াম বলে। হ্যাঁ, সাধারণত আমরা যখন হার্টের ডাক্তার দেখাতে যাই, তখন সাধারণত শুনে থাকবেন যে কার্ডিওলজি ডাক্তার দেখাতে যাচ্ছি, বা আমি একজন কার্ডিওলজি ডাক্তার দেখাবো। তার মানে আমাদের হার্টের যে মাসেল বা হার্টটাকে সাধারণত বলা হয় কার্ডিয়াম। হ্যাঁ, এই কারণে বলা হয় যে মানে আমাদের হার্টের যে বিশেষজ্ঞ তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। আচ্ছা, তাহলে যেটা পড়ছিলাম যে হার্টের লেয়ার কয়টা, হার্টের মাসেলের লেয়ার কয়টা, এখানে দেখাই হার্টের মাসেলের লেয়ার। এই যে এখানে দেখা যাচ্ছে যে সবার বাইরের যে লেয়ারটা সেটাকে বলা হয় এপিকার্ডিয়াম। সবার বাইরের যে লেয়ারটা, এই যে এখানে 3টা লেয়ার দেখা যাচ্ছে। আর বাইরের যে এই যে পেরিকার্ডিয়াম দেখা যাচ্ছে, এটা হলো হার্টের একটা কভার থাকে, মানে এইটা যদি আমার হার্ট হয়, হার্টের বাইরে একটা পর্দা থাকে, ওই পর্দাটাকে বলা হয় হলো এই যে পেরিকার্ডিয়াম। এই যে এটা হলো পেরিকার্ডিয়াম। আর এরপরে হার্টের 3টা লেয়ার যেটা বললাম, যে বাইরের লেয়ারটাকে বলা হয় এপিকার্ডিয়াম, এই যে বাইরের যে লেয়ারটা এটা এপিকার্ডিয়াম। এরপরে আমাদের যে হার্টের যে মাসেল, মানে কখনো যদি গরুর হার্ট দেখে থাকেন, তাহলে দেখবেন যে হার্টটা কেমন থাকে, হার্টের বাইরের একটা অংশ, মাঝখানে একটা মাংসের অংশ থাকে, আর ভিতরে আরেকটা অংশ থাকে। তো মাংসের যে অংশটা থাকে, মানে মাসেলের যে অংশটা, সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। আর ভিতরে এন্ডো মানে ভিতরে, কার্ডিয়াম মানে এই কার্ডিয়ামের ভিতরে, মানে হার্টের যে ভিতরে একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। এই 3টা লেয়ার। এই যে আমি হার্টকে যদি আলাদা করে দেখাই, এই যে হার্টের একটা অংশ নেই, তাহলে এই অংশের মধ্যে এই যে বাইরের দিকের যে অংশটা, এটাকে বলা হয় এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম,
আর পেরিকার্ডিয়াম। ঠিক আছে। আচ্ছা, রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে মানবদেহে রক্ত সঞ্চালিত হয়। এই সংকোচন ও প্রসারণের ফলে হৃদস্পন্দন হয়ে থাকে। হৃৎপিণ্ডের সংকোচনের চাপকে সিস্টোলিক আর প্রসারণের চাপকে ডায়াস্টোলিক বলা হয়। হ্যাঁ? আচ্ছা, আমরা ব্লাড প্রেশার মাপার সময় সাধারণত এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা মাপি। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যে বলি সাধারণত যে ব্লাড প্রেশার 120/80 বা 130/100, হ্যাঁ, এরকম যে বলি, মানে উপরে একটা বলি যে 120 আর নিচে একটা বলি 120, উপরেরটা আর নিচেরটা বলি 80। তাহলে এইটা আসলে কি জিনিসটা? এটা হলো যে এই যে আমাদের যে হার্টটা যে সংকোচন হয়, হার্ট সংকোচন বলতে এখানে তো আসলে উপরের যে অংশটা, এই যে উপরের যে দুইটা চেম্বার, এটা একবার সংকোচন হয়, তখন এই নিচের দুইটা আবার, তখন এই নিচ তখন এই নিচের দুইটা আবার প্রসারিত হয়। আবার যখন নিচের দুইটা সংকোচন হয়, তখন এই উপরের অংশটা প্রসারিত হয়। মানে ভাইস ভার্সা, মানে উপরেরটা যখন চাপ দিবে তখন এই রক্তটা নিচের দিকে আসবে, এই কপাটিকা বা ভাল দিয়ে নিচের দিকে চলে আসবে, তখন নিচেরটা প্রসারিত হবে। আবার যখন নিচেরটা চাপ দিবে তখন আবার এই উপরের অংশটা প্রসারিত হবে, তখন এই নিচের অংশ থেকে রক্ত আবার বডিতে চলে যাবে, এরকম। তাহলে এখন বলি যে সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশারটা কি বলতে কি বোঝায়। মানে যখন হার্ট বলতে মূলত আমাদের যে হার্টের নিচের যে অংশটা বা নিচের যে দুইটা চেম্বার বা নিলয়কে বোঝায়। তো নিলয় যখন এই নিচের যে অংশটা, এই যে অংশটা, এটাতে যখন চাপ দেয়, এটা যখন সংকোচন হয়, তখন এটাকে বলা হয় হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। এই যে নিচের যে অংশটা বা হার্টটা যখন সংকোচন হচ্ছে, তখন আমাদের রক্ত নালীর মধ্যে একটা চাপ তৈরি হয়, সেটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার। সাধারণত এটা বেশি থাকে। আবার এই হাড়টাই যখন প্রসারিত হচ্ছে, মানে এই যে এই নিলয়, মানে উপরে তো বললাম অলিন্দ আর নিচে নিলয়, তো এই নিলয় অংশটাই যখন আবার প্রসারিত হচ্ছে বা হাড় যখন প্রসারিত হচ্ছে সোজা কথায়, তখন আমাদের এই যে আমাদের রক্ত নালীর মধ্যে যে রক্তের চাপটা, এটা তুলনামূলক কমে যায়, সেটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এই কারণেই সাধারণত সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি থাকে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কম থাকে। এই কারণে সিস্টোলিক ব্লাড প্রেশার সাধারণত আমরা বলি 120 আর নিচেরটা 80। হ্যাঁ, আমরা এর আগে পড়েছিলাম বা সামনেও পড়বো যে আমাদের ব্লাড প্রেশারের রেঞ্জটা সাধারণত যে 120/80 মানে যে সবসময় নর্মাল এমন না। যদি 130/80 হয়, 130/90 হয়, 140/90 হয়, সেটাও নর্মাল। হ্যাঁ, আমাদের ব্লাড প্রেশারের সিস্টোলিক ব্লাড প্রেশার মানে উপরে যেটা আমরা 120 বলি, সেটার রেঞ্জ হলো 100 থেকে 140। মানে উপরের ব্লাড প্রেশারটা যদি 100 থেকে 140-এর মধ্যে থাকে, তাহলে আমি সেটাকে বলবো নর্মাল ব্লাড প্রেশার। আর যদি নিচের ব্লাড প্রেশারটা, যেটাকে আমরা সাধারণত 80 বলি, সেটা যদি 70 থেকে 90-এর মধ্যে থাকে, সেটাকেও আমরা নর্মাল ব্লাড প্রেশার বলবো। তাহলে হাই ব্লাড প্রেশার কখন বলবো? যখন উপরেরটা 140-এর বেশি হবে এবং নিচেরটা 90-এর বেশি হবে, সেক্ষেত্রে আমরা সেটাকে হাই ব্লাড প্রেশার বলবো। আচ্ছা, এখানে ওই রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাই আমি যেটা বলছিলাম, এখানে লিখিত ভাবে দেওয়া যে হৃৎপিণ্ডের ডান এবং বাম অলিন্দ একই সাথে সংকুচিত ও প্রসারিত হয়। আচ্ছা, এখানে একটু ছবি দিয়ে দেখাই। হ্যাঁ, এখানে বলেছে যে হৃৎপিণ্ডের ডান এবং বাম অলিন্দ একই সাথে সংকুচিত ও প্রসারিত হয়। এই যে ডান অলিন্দ মানে উপরের যে অংশটা, এটাকে বলা হয় ডান, ডান পাশের অংশটাকে বলা হয় ডান অলিন্দ, বাম পাশের অংশটাকে বলা হয় বাম অলিন্দ, একসাথে সংকুচিত হয়। অপরদিকে ডান এবং বাম নিলয় একই সাথে সংকুচিত ও প্রসারিত হয়, এবং নিচের যে অংশটা, এটাও একই সাথে সংকুচিত ও প্রসারিত হয়। ডান ও বাম অলিন্দ প্রসারণের ফলে
মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। ওই যে যেটা বলছিলাম যে ডান এবং বাম অলিন্দটা যখন প্রসারিত হয়, মানে হলো এইটা প্রসারিত হলো, মানে এখানে জায়গা তৈরি হলো। কারণ কি, যে এখানে কেন জায়গাটা তৈরি হলো? জায়গাটা তৈরি হলো যে রক্ত ঢোকার জন্য। তাহলে রক্তটা আসবে কই থেকে? মহাশিরার মাধ্যমে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আমাদের এই ডান অলিন্দে এবং বাম অলিন্দে প্রবেশ করবে। ডান এবং বাম অলিন্দে প্রবেশ করবে। একই সাথে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে। আচ্ছা, এটা বললাম ডান অলিন্দে প্রবেশ করবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা শরীর থেকে, আর বাম অলিন্দে প্রবেশ করবে হলো অক্সিজেন যুক্ত রক্ত। এটা আসবে হচ্ছে লাংস থেকে, হ্যাঁ, আমাদের ফুসফুস থেকে, সেটা বাম অলিন্দে প্রবেশ করবে। আবার ডান এবং বাম অলিন্দ যখন সংকুচিত হয়, তখন ডান এবং বাম নিলয় প্রসারিত হয়। তার মানে এই যে আমার যে উপরের যে অংশটা, যেটা রক্ত আসলো এর কারণে প্রসারণ হলো, তখন যখন আবার এটা তো এক সময় সংকুচিত হবে, তখন যখন ওটা সংকুচিত হবে তখন এই রক্তগুলা উপর থেকে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এসে তখন এই নিচের অংশটা আবার প্রসারিত হবে। এটাই বলেছে যে ডান অলিন্দ থেকে ডান এবং বাম অলিন্দ সংকুচিত হলে ডান এবং বাম নিলয় প্রসারিত হবে। ফলে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ট্রাইকাসপিড ভালভ দিয়ে ডান নিলয়ে প্রবেশ করবে। অপরদিকে বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাইকাসপিড ভালভ দিয়ে বাম নিলয়ে প্রবেশ করবে। মানে আমি এর আগে যে কথাটা বললাম ওটা এখানে আবার বলেছে যে এরপরে এবার ডান ও বাম নিলয় সংকুচিত হলে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে দুই ফুসফুসে প্রবেশ করবে। এই যে এখান থেকে ডান নিলয় থেকে এই যে এই ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে যাবে। আবার একই সাথে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী দিয়ে শরীরে সঞ্চালিত হবে। এই যে এখান থেকে আমাদের যে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্তটা আবার সারা শরীরে পৌঁছে যাবে। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বিনিময় করে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। এভাবে রক্ত সারা শরীরে প্রবাহিত হয়। আচ্ছা, এখানে ব্যাখ্যাটা দেওয়া। তাহলে আমরা রক্ত সঞ্চালন করলাম। ওই রক্ত সঞ্চালনেরই কৌশলটা ডান মহাশিরা ডান অলিন্দ ট্রাইকাসপিড ভালভ, যেটা বললাম এখানে সার সংক্ষেপ দেওয়া। আচ্ছা, এখন আসি যে রক্তচাপ বা ব্লাড প্রেশার। তাহলে ধমনির মধ্যে দিয়ে রক্ত চলাচলের সময় ধমনী গাত্রে যে পার্শ্ব চাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে। ঠিক আছে, ধমনির মধ্যে যে চলাচলের সময় যে ধমনী গাত্রে যে পার্শ্ব চাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে। ধমনির গাত্রে বলতে কি বোঝায়? ধমনী, এর আগে শুরুতেই তো একবার বললাম যে ধমনী বলতে কি বোঝায়, যে আমাদের শরীরে অক্সিজেন যুক্ত রক্তটা যে নলের মাধ্যমে প্রবাহিত হয় সেটাকে বলা হয় ধমনী। তো আমাদের হার্ট হলো এই ধমনীর সাথে যুক্ত বা এই আর্টারির সাথে যুক্ত। আমাদের হার্ট যখন প্রেসার দেয় তখন এই প্রেসারটা হার্ট থেকে পুরা যতগুলা এর সাথে সংযুক্ত যতগুলা নল বা আর্টারি আছে সেখানেও ফিল হয়। তো এই রক্তচাপটা আমাদের এই আর্টারির গায়ে, মানে একটা নল, একটা পাইপের মধ্যে যদি পানি দেই, তো এই পানিটা আমি যত জোরে পাম্প দিয়ে প্রেসার দিব সেই পাইপের গায়ে সেই পানিটা তত জোরে চাপ প্রয়োগ করবে। তো এই জিনিসটাই আমাদের শরীরে রক্ত দিয়ে যখন হয় সেটাকে বলা হয় রক্তচাপ বা ব্লাড প্রেসার। তাহলে রক্তচাপ বললাম যে দুই ধরনের, সিস্টোলিক আর ডায়াস্টোলিক। মানে উপরের, মানে আমাদের হার্ট সংকুচন হওয়ার সময় যে রক্তচাপটা পাই আমরা সেটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেসার, আর আমাদের হার্ট প্রসারণের সময় আমরা যে ব্লাড প্রেসারটা পাই সেটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। তাহলে হৃৎপিণ্ড সংকোচনের সময় ধমনী গাত্রে বলতে মানে আমাদের একটা যদি পাইপ বলি, এটা একটা পাইপ, তো পাইপের যে চারদিকে পাইপের চারদিকে যে গাটা, সেখানে রক্ত
যে প্রেসারটা দিচ্ছে এটাকে বলা হয় ধমনী গাত্রে যে মানে ধমনীর গায়ে, হ্যাঁ, ধমনী গাত্রে যে চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক রক্তচাপ বলে। তার মানে হৃৎপিণ্ড সংকোচন, মানে আমাদের হার্ট যখন চাপ দিচ্ছে তখন যে প্রেসারটা আমরা ফিল করি সেটাই হলো সিস্টোলিক ব্লাড প্রেসার। আচ্ছা, স্বাভাবিক সিস্টোলিক রক্তচাপ 120 মিলিমিটার পারদ স্তম্ভের সমান। হ্যাঁ, এই 140-এর বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে। ওই যেটা বললাম যে যদি 120 তো পাই আমরা নর্মালি, কিন্তু 140-এর উপরে গেলে আমরা সেটাকে উচ্চ রক্তচাপ বলবো। আর যদি 90-এর নিচে নেমে যায় তখন তাকে নিম্ন রক্তচাপ বলবো। এটা 90 না বলে 100 বলতে পারি। তার মানে আমি নর্মাল রেঞ্জ বলি যদি, যে সিস্টোলিক ব্লাড প্রেসারের নর্মাল রেঞ্জ হলো 100 থেকে 140, সোজা হিসাব। 100 থেকে 140-এর মধ্যে থাকলে সেটা নর্মাল, 100 নিচে নেমে গেলে সেটাও লো ব্লাড প্রেসার, 140-এর উপরে চলে গেলে সেটা হাই ব্লাড প্রেসার। ডায়াস্টোলিক রক্তচাপ, তাহলে হৃৎপিণ্ড প্রসারণের সময় ধমনীতে যে চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে। তাহলে হৃৎপিণ্ড প্রসারণের সময়, তাহলে কি পেলাম যে হৃৎপিণ্ড প্রসারণের সময়, এর আগে ছিল সংকোচনের সময়, এখন প্রসারণের সময়, তাহলে তাই সেটাকে বলবো ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। স্বাভাবিক ডায়াস্টোলিক রক্তচাপ 80 মিলিমিটার পারদ স্তম্ভের সমান হয়। আচ্ছা, আরেকটা বিষয় যে রক্তচাপ আমরা কি দিয়ে প্রকাশ করি? রক্তচাপ যে বলি 120/80, এটার একটা একক আছে, এই এককটাকে বলা হয় মিলিমিটার পারদ স্তম্ভ। মানে হলো যে পারদ তো আমরা সবাই জানি যে কেমন একটা জিনিস, তরল জাতীয় জিনিস। তো এই একটা পাত্রের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে যদি পারদ রাখা হয়, তো ওই পারদটা 20 মিলিমিটার বা 120 মিলিমিটার বা 90 মিলিমিটার নিচে পারদের যে পৃষ্ঠদেশ, পারদের যে মানে পানির যে লেয়ার, মানে এক গ্লাস পানি যদি নেই, তাহলে এক গ্লাস পানির উপরের যে অংশ ওখান থেকে যদি আমি নিচের দিকে যাই, পৃষ্ঠ থেকে যদি নিচের দিকে যাই, তাহলে একটা চাপ বাড়বে। পানির নিচে কিন্তু চাপ বাড়ে সাধারণত। ঠিক একইভাবে এখানে আদর্শ ধরা হয়েছে যে পারদকে আদর্শ ধরা হয়েছে। এই পারদের যে পৃষ্ঠ থেকে আমি কত মিলিমিটার নিচে গেলে যে প্রেসারটা পাবো, এটা সব জায়গায় সমান। পৃথিবীর যে জায়গায় যাই এই চাপটা সবসময় সমান থাকে। এই কারণে এখানে আদর্শ হিসেবে পারদ স্তম্ভ বলা হয়েছে। হ্যাঁ, তাহলে 80 মিলিমিটার পারদ স্তম্ভের সমান, মানে 80 মিলি পারদের 80 মিলিমিটার নিচে যে চাপটা পাওয়া যায় সেটাকে বলা হয় 80 মিলিমিটার পারদ স্তম্ভ বা মিলিমিটার অফ মার্কারি। এভাবে প্রকাশ করা হয় যে 120/80 মিলিমিটার অফ মার্কারি। ব্লাড প্রেসার কত যদি বলি, যে এটা বলার আদর্শ নিয়ম হলো যে 120/80 মিলিমিটার অফ মার্কারি। মিলিমিটার অফ মার্কারি মানে হলো যে মিলিমিটার পারদ স্তম্ভের সমান। তার মানে যে আমরা জানলাম যে ব্লাড প্রেসারটার একক হলো মিলিমিটার অফ মার্কারি, মিলিমিটার অফ মার্কারি বা মিলিমিটার অফ পারদ, পারদের ইংরেজি হলো মার্কারি। আচ্ছা, স্বাভাবিক ডায়াস্টোলিক রক্তচাপ 80 মিলিমিটার পারদ স্তম্ভের সমান। এই রক্তচাপ 90-এর বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে, যেটা বলছিলাম যে 90-এর বেশি হলে সেটাকে উচ্চ রক্তচাপ বলে। আর 60-এর নিচে নেমে গেলে তখন তাকে নিম্ন রক্তচাপ বলে। সাধারণত আমরা 70-এর নিচে নামলে সেটাকে নিম্ন রক্তচাপ বলি। উচ্চ রক্তচাপ সম্পর্কে জানবো। আচ্ছা, উচ্চ রক্তচাপ ইংরেজি হলো হাইপার টেনশন। হাইপার টেনশন মেডিকেলের ভাষায় এটাকে উচ্চ রক্তচাপ যদি থাকে কারো, সেটাকে বলা হয় হাইপার টেনশন। আপনাকে অনেক সময় আপনারা এরকম শুনবেন যে ডাক্তাররা বলে থাকে যে ডাক্তারি ভাষায় এটা, যে আপনার ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে। হাইপার টেনশন মানে হলো উচ্চ রক্তচাপ, মানে উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার যদি বেশি থাকে সেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। আচ্ছা, এই দুই ধরনের রক্তচাপ যখন স্বাভাবিকের চাইতে বেশি হয় তখন তাকে উচ্চ রক্তচাপ বলে। স্বাভাবিক রক্তচাপ 120/80 মিলিমিটার অফ মার্কারি। এখানে সিস্টোলিক, এই যে সিস্টোলিকটা হলো 120 মিলিমিটার এবং ডায়াস্টোলিকটা হলো 80 মিলিমিটার। সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের উপর ভিত্তি করে রক্তচাপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নরমাল যে বিপিটা এখানে লেখা আছে 120/80 মিলিমিটার অফ মার্কারি, এই যে মিলিমিটার এমএম মানে হলো মিলিমিটার অফ এইচজি, এইচজি মানে হলো মার্কারি বা পারদ।
তো এইখানে আসলে যে নর্মাল বিপি এটা আসলে আমাদের মুখে মুখে বলার জন্য সাধারণত, কিন্তু নর্মাল আমরা বলবো যে 100 থেকে 120 মিলিমিটার, আর নর্মাল আমরা বলবো 100 থেকে 140 mm মিলিমিটার মার্কারি। হ্যাঁ, এটা হয়েছে উচ্চ মানে সিস্টোলিকটা। আর ডায়াস্টোলিক কখন বলবো? ডায়াস্টোলিকটা নর্মাল বলবো যে 70 থেকে 90, 70 থেকে 90 mm মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, এটাকে আমরা সাধারণত নর্মাল বলি। হ্যাঁ, আর মুখে মুখে সাধারণত এটা বলা হয়ে থাকে। আচ্ছা, উচ্চ রক্তচাপের প্রকারভেদ। আচ্ছা, এখন আসি উচ্চ রক্তচাপের প্রকারভেদ। এখানে চারটা একটুখানি ভুল আছে। হ্যাঁ, এটা সাধারণত এখানে যেটা আছে 130 থেকে 159, এটা এর আগে আমার একটা স্লাইডে পড়িয়েছিলাম। এই যে আমাদের হার্টটা সাধারণত এই যে এইভাবে পাম্প করে। এই যে হার্টের ভিতরে রক্ত আপার চেম্বার মানে উপরের দুইটা অলিন্দ, নিচে নিলয়। হ্যাঁ, এই যে রাইট এট্রিয়াম, ডান অলিন্দ, ডান ভেন্ট্রিকল, ডান নিলয়, লেফট এট্রিয়াম, বাম অলিন্দ, বাম নিলয়। হ্যাঁ, ভিডিওটা দেখে নেন কিভাবে রক্ত আসে। এই যে রক্ত আসলো উপরের চেম্বারে আসলো, উপর থেকে নিচে আসলো, নিচে থেকে আবার ফুসফুসে গেল। এটা হলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। মানে এট্রিয়ামে আসলো, অলিন্দে আসলো, এবার নিলয়ে আসলো, এখান থেকে আমাদের ফুসফুসে গেল, আবার ফুসফুস থেকে রক্ত ছাকলো, ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেড়ে অক্সিজেন যুক্ত রক্ত আসলো এই উপরের চেম্বারে, উপরের বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে, বাম নিলয় থেকে আবার সারা দেহে চলে গেল। এই যে এই প্রক্রিয়াটা, দুইটা প্রক্রিয়া একসাথে করতে থাকে। এই দুইটা প্রক্রিয়া এই যে একসাথে করতেছে। হ্যাঁ, এর উপরে একটা সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, এরপরে এই যে এইভাবে সাধারণত ঘটে থাকে। হ্যালো স্যার। হ্যাঁ, তারপরে স্যার ওই যে প্রেসার যদি একটা কম একটা বেশি থাকে তখন কি করবো? একটা সমান আর একটা কম থাকে। কেমন কেমন ধরনের? ধরেন স্যার সিস্টোলিক আছে হাই প্রেসার আর ডায়াস্টোলিক আছে লো প্রেসার, সেই ক্ষেত্রে এরকম সাধারণত হয় না। হ্যাঁ, যখন কমে দুইটা একসাথেই কমে। আবার অনেক বাড়লে সময় এরকম হইতে পারে যে একটা নর্মাল আছে আর একটা কমে গেছে। হ্যাঁ, এরকম হতে পারে, তবে এটা একটু রেয়ার কেস। হ্যাঁ, এরকম সাধারণত হয় না। দেখা যায় যে 100টা রোগীর মধ্যে একটা দুইটা এরকম পাওয়া যায় হঠাৎ। আর স্যার ওই যে একটা প্রশ্ন দেখে বরে আছে স্যার ইয়ানজেনটা, এই বরে দেখি স্যার এই হাই প্রেসারের ক্ষেত্রে কি দেওয়া যায়? তার নাম কি বলছেন? ইয়ানজেনটা ইয়ানজেনটা বানানটা একটু বলেন তো। ইয়ানজিএনটিএ AIN ইয়ান AIN আই নাই ইয়ান জি AN জিএনটিএ Syngenta। ইয়ানজেনটা। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের স্যার। হেলথ কেয়ারের না? জি স্যার। জি স্যার, হেলথ কেয়ারের। এটা হলো আসলে ওরকম সরাসরি ব্লাড প্রেশারের জন্য কাজ করে না। এটা হলো মানে আমাদের দূর বডিতে চিন্তা এটা হলো আর হাই প্রেসারটা তো বেশিরভাগ এই তো দূর চিন্তা ভাবনা বা টেনশন থাকলে এক্ষেত্রে প্রেসারটা বাড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মানে এটা হলো যে আমাদের বডিটার একটু মানে
অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকলে সেটাকে একটু রিল্যাক্স করে, যার কারণে বিপি কিছুটা কন্ট্রোলে আসে আর কি। হ্যাঁ, এটা সরাসরি আসলে ওই ইয়া না, মানে প্রেসারের ড্রাগ না। এই যে এটা হলো অ্যাংজিওলাইটিক এন্ড অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, মানে হলো আমাদের যে অ্যাংজাইটি, হ্যাঁ, কম্বিনেশন অফ অ্যাংজিওলাইটিক এন্ড অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। এটা হলো আমাদের যে শরীর অ্যাংজাইটি হয় মানে হলো অস্থিরতা, এটা দূর করে, আর হলো ডিপ্রেশন এটা দূর করে, যার ফলে জি স্যার, কিছুটা মানে ব্লাড প্রেশারের উপর এটা একটা, মানে যখন আপনার আপনি যদি বেশি ডিপ্রেশন অ্যাংজাইটিতে থাকবেন, বেশি দুশ্চিন্তায় থাকবেন, তখন আপনার ঠিক মতো ঘুম হবে না। হ্যাঁ, ঘুম হবে না, তখন দেখা যাবে আপনার ব্লাড প্রেশারটা, ঘুম ঠিক মতো না হলে এমনিতে ব্লাড প্রেশার বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে তো যাবে। এটা করবে কি যে আপনার বডি থেকে অ্যাংজাইটিটা কমায় দিবে, যার কারণে আপনার ঘুম হবে ঠিক মতো, মাথাটা শরীরটা একটু ভালো লাগবে, ঠান্ডা থাকবে। তখন ওই যে ওইভাবে ব্লাড প্রেশারের জন্য কাজ করে, কিন্তু এটা আসলে সরাসরি ব্লাড প্রেশারের কোনো ড্রাগ না। ঠিক আছে, এটার জন্য বাস প্রেসার স্যার এইটা বলে যে খাওয়ার নিয়ম কি স্যার, রাত্রে কি খাওয়া যায় নাকি খাওয়া যায় না, একটু হ্যাঁ জানতাম হ্যাঁ স্যার। হ্যাঁ, খাওয়া যাবে। আমি তো স্যার পাইলাম, অ্যাংজাইটি তো অ্যান্টি ডিপ্রেশন তো রাতে খাইতে পারবে। স্যার আমি তো পাইলাম স্যার রাত্রে কোনো বলে যে খাওয়া যায় না। তাই কোথায় দেখেছিলা? ওই তো সকালে আর বিকালে আর কি। সকাল সকালে বিকালে। হ্যাঁ হ্যাঁ, 2 টাকা করে নেওয়া যাবে, সমস্যা নেই। আমি বইয়ের মধ্যে পাইলাম আর কি সকালে দুপুরে, রাত্রে নদী দেওয়া আছে একবারে খাওয়া মানা, নিষেধ, নিষিদ্ধ রাত্রে খাওয়া, কিসের জন্য সব বলতেছে আর কি। ট্রাকটা নিয়ে আমার একটু দেখতে হবে। হ্যাঁ, আমি এটা ডিটেলস জেনে আপনাকে নেক্সট ক্লাসে জানাবো। আর স্যার আমার একটা প্রশ্ন হইলে গিয়ে স্যার ওই যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন যদি আমাকে একটু বুঝাইতেন স্যার, এটা আমি বুঝি না। হিমোগ্লোবিন, জি স্যার। হিমোগ্লোবিন বুঝতে যাচ্ছেন? জি জি স্যার। আচ্ছা হিমোগ্লোবিন, আচ্ছা গত ক্লাসে বলেছিলাম, আচ্ছা আবার বলছি যে হিমোগ্লোবিনটা কি জিনিস। হিমোগ্লোবিন হলো আমাদের রক্তে, আমরা রক্ত উপাদান যখন পড়িয়েছিলাম তখন আমরা পড়েছি যে আমাদের রক্তের কয়েকটা উপাদান থাকে। হ্যাঁ, খার স্যার ওয়ান করা গের গের শব্দ করে বুঝা যায় না। সবাই সবার মাইক্রোফোনটা অফ করে দেন। সবাই সবার মাইকটা অফ করে দেন। মাইকটার অন, সবাই মাইক গুলো অফ করে দেন। সুব্রত দাস, আপনার কি মাইকটা অফ রাখেন দেখি। আচ্ছা ঠিক আছে, এখন আর শব্দ আসছে না। আচ্ছা আমি বলি, আপনি শুনেন। আচ্ছা, প্রশ্ন করেছিলেন যে হিমোগ্লোবিন জিনিসটা কি। হ্যাঁ, তো আমরা জি জি। পড়েছিলাম যে রক্তের উপাদান হলো 2 ধরনের। হ্যাঁ, একটা হলো ব্লাড প্লাজমা বা রক্ত রস, আর একটা হলো রক্ত কণিকা। হুম, রক্ত রস আর রক্ত কণিকা, প্লাজমা আর ব্লাড সেল। ব্লাড প্লাজমা আর সেল, প্লাজমাটা বেশি থাকে যে 55%, আর রক্ত কণিকা থাকে 45%। আচ্ছা, রক্ত রসের হিসাব বাদ, ওটা তো একটা লিকুইড আলাদা অংশ। আর রক্ত কণিকার মধ্যে কি কি আছে এটা নিয়ে বলি। রক্ত কণিকার মধ্যে আমরা পড়েছিলাম যে শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা আর অনুচক্রিকা, মানে আরবিসি বা রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লাটিলেট। হ্যাঁ, তো এখন যেহেতু আপনি জানতে চাচ্ছেন হিমোগ্লোবিন কি, সেটা এই হিমোগ্লোবিনটা থাকে সাধারণত এই রেড ব্লাড সেলে। হ্যাঁ, লোহিত রক্ত কণিকার মধ্যে সাধারণত থাকে এই রেড ব্লাড সেল। এই যে এখানে লিখেছে যে এর অপর নাম ইরিথ্রোসাইট, এটা দরকার নাই। এটি গোলাকার নিউক্লিয়াস বিহীন, এটাও দরকার নাই। হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে এর রং লাল দেখায়। হ্যাঁ, আমাদের রক্ত, মানুষের রক্ত কেন লাল দেখায়, কেন লাল দেখায়, এটার কারণ হলো এই যে হিমোগ্লোবিন। হ্যাঁ, যেটা আপনি জানতে চাইলেন যে হিমোগ্লোবিনটা কি জিনিস। এই হিমোগ্লোবিনটা হলো যে আমাদের রেড ব্লাড সেল, আমাদের রেড ব্লাড সেলের মধ্যে এই হিমোগ্লোবিনটা থাকে।
আমাদের রক্তে এই হিমোগ্লোবিনটা থাকার কারণেই আমাদের রক্ত সাধারণত লাল দেখায়। হ্যাঁ, টিকটিকির রক্ত কিন্তু সাদা, হ্যাঁ ট্রান্সপারেন্ট, হ্যাঁ ওদের কারণ ওদের রক্তে হিমোগ্লোবিন নাই। আচ্ছা, তাহলে লোহিত রক্তকণিকার স্বাভাবিক মাত্রা ভ্রূণদেহে ৮০ থেকে ৯০ লক্ষ। আচ্ছা, এগুলার কাউন্ট দরকার নাই আপাতত। হিমোগ্লোবিন, তাহলে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হলো পুরুষের ক্ষেত্রে 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার আর মহিলাদের 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। এটা হলো হিমোগ্লোবিনের ক্ষেত্রে। এখন এখন জানতে চেয়েছিলেন যে হিমোগ্লোবিন কি, তাহলে যেটা বললাম যে আমাদের রক্ত কণিকা বা ব্লাড সেলের তিনটা অংশ, যে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর একটা হলো প্লাটিলেট। এখন রেড ব্লাড সেলের মধ্যে সাধারণত থাকে হলো এই হিমোগ্লোবিন, আর এই হিমোগ্লোবিনের কারণে আমাদের রক্তটা হলো লাল দেখায়। এখন এই হিমোগ্লোবিনের কাজ কি, হিমোগ্লোবিনের প্রয়োজনীয়তাটা কি আমাদের বডিতে? হিমোগ্লোবিনের প্রয়োজনীয়তা এটাই যে আমি এতক্ষণ যে আমাদের হার্টের যে সিস্টেমের মধ্যে বলছিলাম যে আমাদের রক্ত হার্ট থেকে ফুসফুসে যায়, মানে আমাদের শরীরে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা বা দূষিত রক্ত, এটা হার্ট থেকে ফুসফুসে যায়। ফুসফুসে যে বাতাসের অক্সিজেনটা নেয় এবং এই রক্তের যে কার্বন ডাই অক্সাইড বা দূষিত যে অংশটা কার্বন ডাই অক্সাইডটা ফুসফুসে দিয়ে দেয়, ফুসফুসে বা বায়ুতে দিয়ে দেয়। ফুসফুসে রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায়, আর অক্সিজেন যুক্ত যে রক্ত, অক্সিজেনটা আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে এবং সেই অক্সিজেনটা আবার আমাদের পুরো শরীরে পৌঁছায় দেয়। তো এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ক্যারি করার যে কাজটা করে, এটাই করে হিমোগ্লোবিন। তার মানে হিমোগ্লোবিনের কাজ হলো যে আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ক্যারি করা। মানে আমাদের আমরা বাতাস থেকে শ্বাস নেই, শ্বাস নিয়ে আমাদের লাংসে বাতাস ঢুকে, অক্সিজেন ঢুকে, অক্সিজেন ঢোকার পরে এই অক্সিজেনটা আমাদের যে রক্তে থাকা আমাদের ফুসফুসের যে থলির গায়ে যে রক্তনালী বা কৌশিক জালিকা থাকে, সেটা আমাদের ওখান থেকে এই অক্সিজেনটা গ্রহণ করে। অক্সিজেনটা কে গ্রহণ করে? রক্তের মধ্যে এই হিমোগ্লোবিনটা গ্রহণ করে। অক্সি হিমোগ্লোবিন নামে তখন একটা কমপ্লেক্স বা যৌগ তৈরি করে অক্সি হিমোগ্লোবিন নামে। এই অক্সি হিমোগ্লোবিনটা আমাদের শরীরে ফুসফুস থেকে সারা শরীরে পৌঁছে যায় এবং অক্সিজেনটা ক্যারি করে আমাদের শরীরে প্রত্যেকটা সেল, একদম মাথার চুল থেকে পা পর্যন্ত প্রত্যেকটা সেলের মধ্যে এই অক্সিজেনটা নিয়ে যায় এবং নিয়ে যায় এই যে অক্সি হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন হলো। এই অক্সি হিমোগ্লোবিনটা ওখান থেকে আমাদের প্রত্যেকটা সেলে দিয়ে দেয়। প্রত্যেকটা সেলে দেওয়ার পর এই অক্সিজেন নিয়ে ওই সেল আবার শক্তি তৈরি করে, শক্তির সাথে কি হয়, উৎপন্ন হয় হলো কার্বন ডাই অক্সাইড, এক্সট্রা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তো এই কার্বন ডাই অক্সাইডের আবার আমাদের শরীরে কোনো কাজ নাই, এটা একটা অপ্রয়োজনীয় জিনিস। তো এই কার্বন ডাই অক্সাইডটা আমাদের শরীর থেকে বের করে দিতে হবে। তখন আবার এই কার্বন ডাই অক্সাইডটাও তো আমাদের ফুসফুস পর্যন্ত নিয়ে আসতে হবে, তাহলে তো এটা আমাদের বাতাসে বেরোবে। তাহলে এমনিতে তো স্কিন থেকে বা আমাদের সেল থেকে সরাসরি কার্বন ডাই অক্সাইড বেরোতে পারবে না। তো এই কার্বন ডাই অক্সাইডটা সেলে যেটা উৎপন্ন হয়েছে সেটাকে আবার ধরে, হ্যাঁ, এই হিমোগ্লোবিনটাই আবার আমাদের ফুসফুসে নিয়ে আসে। এই ফুসফুসে নিয়ে আসার পরে আবার সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তটা, সেটা কার্বন ডাই অক্সাইডটাকে বাতাসে মুক্ত করে দেয় এবং আবার যখন মুক্ত হয়ে যায় সে হিমোগ্লোবিন, তখন সে আবার অক্সিজেন, আরেকটা অক্সিজেনকে ধরে নিয়ে সেটা আবার সেলে নিয়ে যায়। তার মানে যেটা বুঝলাম যে হিমোগ্লোবিনের কাজ হলো আমাদের শরীরে অক্সিজেন এবং হিমোগ্লোবিনটাকে ক্যারি করা। আর এই হিমোগ্লোবিনটা সাধারণত 120 দিন পরে ভেঙে যায়। হ্যাঁ, তো এই 120 দিন পরে ভেঙে যায়, আর 120 দিন পর পর এটা সাধারণত 4 মাস পর পর আবার নতুন করে তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা স্যার, ডেঙ্গু হইলে যে রক্ত উপাদানটা কমে যায় ওটা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে ডেঙ্গু হলে সাধারণত আমরা বললাম যে রক্তের উপাদান তিনটা, একটা হলো রেড ব্লাড সেল বা আরবিসি, আরেকটা হলো ডাব্লিউবিসি, আরেকটা প্লাটিলেট। এই যে আরবিসি, ডাব্লিউবিসি, আরেকটা হলো প্লাটিলেট বা অণুচক্রিকা। এই সাধারণত আমাদের ডেঙ্গুর ক্ষেত্রে এই যে প্লাটিলেটটা এই যে এইখানে একটা ঝামেলা হয়। কি ঝামেলা হয়? যে প্লাটিলেটটা কমে যায়। আচ্ছা, প্লাটিলেট কমে গেলে কি হবে এটা জানার জন্য আমাকে আগে বুঝতে হবে যে প্লাটিলেটের কাজ কি। প্লাটিলেটের কাজ হলো আমাদের শরীরের কোথাও যদি মনে করেন আপনার নখের এখানে একটু কাটা গেলে সাধারণত কি হয়, যে একটুখানি রক্তক্ষরণ হয়, এরপরে রক্তটা একা একাই বন্ধ হয়ে যায়। বা কোথাও একটু বেশি কাটলো, আপনি একটু চাপ দিয়ে রাখবেন,
দেখবেন যে একটু পরেই রক্তটা বন্ধ হয়ে যাবে। তো এই যে রক্তটা বন্ধ হয়ে যাচ্ছে, এই কাজটা কে করে? এই কাজটা করে হলো এই প্লাটিলেট। মানে আমাদের শরীরে এই প্লাটিলেটটা যখন কোথাও রক্তক্ষরণ হয় তখন এই প্লাটিলেটটা এখানে এসে জমা হয় এবং এই রক্তটাকে, ওই রক্ত যে পড়াটা এটাকে বন্ধ করে, মানে ক্লট তৈরি করে। ক্লট তৈরি করলে যার কারণে মানে এখানে একটা রক্তের দলা তৈরি করে, যার কারণে এই রক্ত আসাটা, ওই যে নালী দিয়ে রক্তটা আসতেছে সেটা বন্ধ হয়ে যায়, তখন এখান থেকে আর রক্ত পড়ে না। এটা হলো আমাদের বডির স্বাভাবিক নিয়ম। এই প্লাটিলেটের নর্মাল কাউন্ট হলো 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত, 1.5 লাখ থেকে 4 লাখ বা 4.5 লাখ পর্যন্ত। এটা নর্মাল মানুষের বডির মধ্যে থাকে। তো যখন কারো ডেঙ্গু হয় তখন হয় কি, তার এই প্লাটিলেটটা কমে যায়। মানে রক্তের 3টা উপাদান, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর একটা হলো প্লাটিলেট। তো রেড ব্লাড সেল আর হোয়াইট ব্লাড সেলের তেমন কিছু হয় না, কিন্তু এই প্লাটিলেটটা যেটা, এটা একদম কমে যায়। এটা দেখা যায় 1.5 লাখ থেকে কমতে কমতে কারো 80,000, 50,000, 20,000, 30,000, এরপর এমনকি 10,000-এও নামে, 5,000-এও নামে। হ্যাঁ, তখন কি হয় যে আমাদের শরীরের কোথাও যদি সামান্য আঁচড়ও লাগে, সেখান থেকে রক্তক্ষরণ হতে থাকে অনবরত এবং সেটা কন্ট্রোল করা যায় না। এখন আরেকটা মজার বিষয় বলি, সাধারণত আমাদের যাদের পেপটিক আলসার ডিজিজ থাকে, মানে আমাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, সোজা কথা বললে যাদের পেটের মধ্যে জ্বালাপোড়া করে, হ্যাঁ, খাবার খাইলে, এটাকে বলা হয় আলসার, পেটের আলসার। সাধারণত পেটের আলসার হলে এই জ্বালাপোড়ার সমস্যাটা হয়। তো আলসার মানে কি? একটা ক্ষত। মনে করেন আপনার শরীরে একটা আঁচড় লাগলো, একটা ক্ষত হইলো, কিছুর সাথে একটা ঘষা লাগলো, একটা ক্ষত হইলো, এতে একটু রক্ত আসলো। এই জিনিসটাই পেটের মধ্যে যখন হবে, পাকস্থলীর মধ্যে যখন হবে, সেটাকে আমি বলবো যে পেপটিক আলসার বা পেটের আলসার। তখন হয় কি, যখন পেটের মধ্যে আলসার হবে, তখন ওই পেটের মধ্যে যদি আপনার যদি ডেঙ্গু হয় কোনো কারণে, ওই পেটের মধ্যেও রক্তক্ষরণ হবে। কারণ কি, ওই যে রক্ত যে জমাট বাঁধার যে প্রক্রিয়াটা, এটা নষ্ট হয়ে গেছে আপনার বডিতে। তখন অল্পতেই, একটু সামান্য থেকেই রক্তক্ষরণ হবে, কোনো ঘা সহজে শুকাইতে যাবে না। এবং মেয়েদের সবচেয়ে বড় সমস্যাটা হয় কি, যে মেয়েদের তো প্রতি মাসে একটা নিয়মিত মাসিক হয়। হ্যাঁ, তখন এই মাসিকটা কন্ট্রোল করা যায় না, কারণ তাদের যে ভেজাইনা দিয়ে অনবরত এই রক্তক্ষরণটা হতে থাকে এবং এটাকে কোনোভাবে আটকানো যায় না, যখন প্লাটিলেট কমে যাবে। এবং ছেলেদের ক্ষেত্রেও কি হয়, যে দাঁতের মাড়ি, এরপর আমাদের পেটের ভিতরের যে অংশগুলা, এখানে কোথাও কোনো ক্ষত থাকলে বা যদি কোনো সমস্যা থাকে, সেখান থেকে আনকন্ট্রোল ভাবে এই রক্তক্ষরণ হতে থাকে এবং এই রক্তক্ষরণ হলে তখন আমাদের শরীরে রক্তের ঘাটতি হয়ে যাবে। হ্যাঁ, রক্তের ঘাটতি হয়ে গেলে তখন এই রোগীটাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। এই কারণে যখন এই কারো ডেঙ্গু হয় তখন এই প্লাটিলেটটা কমতে থাকে এবং প্লাটিলেটটা কমতে কমতে এক পর্যায়ে যখন অনেক কমে যায়, তখন সাধারণত আমরা বলি যে প্লাটিলেট দিতে হবে শরীরে। আবার তখন প্লাটিলেট দিলে বা প্লাজমা দিলে তখন এই যে আমাদের প্লাটিলেটের ঘাটতিটা তো যেটা তৈরি, মানে প্লাটিলেট তৈরি হতে পারে না, সেটা আবার নতুন করে যখন শরীরে যুক্ত হয়, তখন এই যে রক্তক্ষরণের সমস্যাটা কমে যায়। বুঝতে পারছেন যে প্রশ্নটা করেছেন? জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আমি একটা জিনিস বুঝলাম না স্যার, ওই যে হ্যাঁ, হিমোগ্লোবিন তো বুঝলাম স্যার, ঠিক আছে। ওই যে স্বাভাবিক যে পুরুষের ক্ষেত্রে 14.8 আর মহিলাদের ক্ষেত্রে 12-16, এটা স্যার কিভাবে বুঝবো যে স্বাভাবিক আছে কিনা বা হ্যাঁ, পরিমাপ হ্যাঁ, কোনো যন্ত্র আছে কিনা? হ্যাঁ, 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 এটা হলো হিমোগ্লোবিনের লেভেলটা বুঝতে হলে আমরা প্রথম দিকে কিছু পরীক্ষা করেছিলাম, যে আমাদের শারীরিক কিছু পরীক্ষা বা জেনারেল এক্সামিনেশন, এটা থেকে বোঝা যাবে। আর সবচাইতে ভালো বোঝা যাবে হলো এই একটা সিবিসি রিপোর্ট করলে বা কমপ্লিট ব্লাড কাউন্ট করলে, মানে রক্তের একটা পরীক্ষা করলে এটা খুব সহজে বোঝা যাবে। হ্যাঁ, রক্তের পরীক্ষাটা করলে সেখানে হিমোগ্লোবিনের লেভেল দেওয়া থাকে, দেখাচ্ছি। এছাড়া সাধারণত আপনি যদি একটা রোগীর চোখের নিচে, এই যে এখানে নিচের দিকে তাকান, এই যে নিচে সামনের দিকে, যে এটা কনজাংটিভা বলে, লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, এই সামনের নিচের দিকে লাল অংশটা, এখানে তাকালে দেখবেন যদি কারো সাদা সাদা থাকে, তাহলে বোঝা যাবে তার রক্তে হিমোগ্লোবিন কম। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা দেখবেন যে এটা মানে নিজের চোখে দেখলে বোঝার উপায়। হুম, যে আমরা সাধারণত চোখ দেখলে বুঝি যে এখানে তার হয়তোবা অ্যানিমিয়া থাকে, মানে হলো রক্তে হিমোগ্লোবিন যদি কমে যায় সেটাতে বলে আবার অ্যানিমিয়া। হ্যাঁ, তো সেটা আমরা সাধারণত চোখ দেখলে বুঝি। জিহ্বা, জিহ্বার যে উপরের অংশ, এটা সাধারণত লালচে লালচে থাকবে। তো যদি রক্ত কম থাকে বা হিমোগ্লোবিন কমে যায়, তখন সাধারণত এই যে এই অংশটা নীলচে নীলচে রং ধারণ করবে বা সাদা সাদা রং ধারণ করবে।
এরপরে হাতের তালু দেখলে আমরা বুঝি। হ্যাঁ, এরপরে এই যে নখের এখানে আমরা সাধারণত চাপ দিয়ে ধরি, এরকম চাপ দিয়ে ধরলে দেখবেন যে নখের এখানে একটু চাপ দিয়ে ধরেন সবাই, দেখবেন যে নখটা সাদা হয়ে যাচ্ছে। নখের এই যে আঙ্গুলের আগায় যদি এভাবে চাপ দেন তাহলে দেখবেন সাদা হয়ে যাচ্ছে। যখন আবার আঙ্গুলটা সরাই নিবেন তখন দেখবেন যে আর সাথে সাথে আঙ্গুলটা লাল হয়ে যাচ্ছে। এটাকে বলে ক্যাপিলারি ফিলিং টাইম। এটা দেখলে বোঝা যায়। যদি কারো এখানে চাপ দেওয়ার পরে সাথে সাথে সাদা লাল না হয়, সাদাই থেকে যায়, তাহলে বুঝতে হবে যে তার রক্ত সংকট আছে বা হিমোগ্লোবিন কম আছে। হ্যাঁ, এগুলো হলো খালি চোখে বোঝার সিস্টেম। আর এছাড়া বোঝার একটা সবচেয়ে ভালো উপায় হলো একটা সিবিসি করতে দাও। সিবিসি তে করলে স্যার কি কি মানে ধরা পড়ে? হ্যাঁ, সিবিসি থেকে আপনি রক্তের অনেক রোগ সম্পর্কে ধারণা পাবেন। আমরা যে বললাম যে রক্তের যে হিমোগ্লোবিন থেকে শুরু করে মানে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট, হ্যাঁ, এগুলা সবকিছুই আপনি এই যে দেখেন, এটা একটা সিবিসি রিপোর্ট। এই যে দেখেন রক্তের হিমোগ্লোবিনটা এই যে শুরুতেই দেওয়া, হিমোগ্লোবিন হলো 15। হ্যাঁ, সৌভিক ভৌমিক একজন মানে পুরুষের, এটা 27 বছর বয়সী একটা পুরুষের রিপোর্ট। হ্যাঁ, তো দেখেন তার হিমোগ্লোবিন কত, 15 গ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, সাধারণত পুরুষদের থাকে হলো 14 থেকে 18 মতো হইতে পারে, কারণ ছেলেদের একটু বেশি থাকার কারণ কি, ছেলেদের তো মাসিক হয় না, যার কারণে ছেলেদের রক্তক্ষরণ হওয়ার আলাদা কোনো রাস্তা নাই। কিন্তু মেয়েদের তো প্রতি মাসে মাসে মাসিক হয়, একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত শরীর থেকে বের হয়ে যায়, যার কারণে মেয়েদের তুলনামূলক একটু কম থাকে, এইটাই তাদের স্বাভাবিক। আর ছেলেদের সাধারণত বের হওয়ার কোনো রাস্তা নাই, এই কারণে সাধারণত ছেলেদের একটু হিমোগ্লোবিনটা বেশি হয়। আচ্ছা, হিমোগ্লোবিন এই যে এখানে দেখেন যে সিবিসি রিপোর্টের মধ্যে, আমরা সিবিসি রিপোর্ট করব পরবর্তীতে, তখন আরো ভালো করে জানবেন। এই যে হিমোগ্লোবিন লেভেলটা দেওয়া আছে, এই যে দেখেন 15। এটা যদি কোনো কারণে 10-এর নিচে নেমে যাইতো, হ্যাঁ, বা পুরুষদের ক্ষেত্রে যদি 12-র নিচে নেমে যাইতো, তাহলে আমি বলতাম যে তার অ্যানিমিয়া আছে, তার রক্তে অ্যানিমিয়া আছে, মানে হলো তার হিমোগ্লোবিন কম। অ্যানিমিয়া বলতে কি বোঝায়, যে রক্তে যদি হিমোগ্লোবিন কম থাকে সেটাকে বলা হয় অ্যানিমিয়া। আচ্ছা, এরপর টোটাল লিউকোসাইট বলতে ওই যে ডাব্লিউবিসি বোঝায় এটা। হ্যাঁ, 4 থেকে 11,000 নরমাল থাকে, এই ডাব্লিউবিসিটা এখানে আছে 5,000। তার মানে এই যে আমরা যেটা বললাম রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট, এই যে হিমোগ্লোবিন পাইলাম, এই যে লিউকোসাইট মানে হলো ডাব্লিউবিসি। হ্যাঁ, ডাব্লিউবিসিটা এটা সাধারণত 4 থেকে 11,000 পর্যন্ত থাকে। এটা যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে শরীরে কোনো ইনফেকশন হচ্ছে। হ্যাঁ, এটা হলো ডাব্লিউবিসি। তাহলে আরবিসি কোথায়, এই যে দেখেন টোটাল আরবিসি বা রেড ব্লাড সেল। হ্যাঁ, এটা থাকে 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, মানে পার কিউবিক মিলিমিটার ব্লাডের মধ্যে 5 মিলিয়ন থাকে। সাধারণত এটা নরমাল লেভেল হলো 4.5 থেকে 5.5। এটা হলো আরবিসি। তাহলে রেড ব্লাড সেল পাইলাম, লিউকোসাইট মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল পেলাম, হোয়াইট ব্লাড সেল পেলাম, এই যে প্লাটিলেট, আরেকজন যেটা বলছিলেন প্লাটিলেট, এই যে দেখেন প্লাটিলেট হলো এখানে 1%। হ্যাঁ, এখানে প্লাটিলেট হলো 3.5 লাখ। হ্যাঁ, মানে হলো যে আমি যেটা বলছিলাম যে 1.5 লাখ থেকে 4 লাখ বা 4.5 লাখ, এটা হচ্ছে নর্মাল। এটা হলো তার 3.5 লাখ আছে, তার মানে এটা নর্মাল রেঞ্জে আছে। এই হলো মেন তিনটা রক্তের, যে মেন তিনটা 4টা জিনিস, যে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট আর হিমোগ্লোবিন। একটা সিবিসি রিপোর্টের মেইন 3টা থেকে 4টা জিনিস হলো এই জিনিসগুলো। হ্যাঁ, এছাড়া আরো কিছু জিনিস আছে, এগুলাও আমরা এর পরবর্তীতে যখন আমরা ডিটেলস পড়বো, সিবিসি একটা সিবিসি রিপোর্ট নিয়ে একটা ক্লাস নিব আমি, তখন আরো ডিটেলস জানাবো। আর তার যে প্রশ্নটা করলেন যে হিমোগ্লোবিন কি, তাহলে হিমোগ্লোবিনটা জানবেন কিভাবে, আমি যেটা বললাম, এক হলো চোখের নিচে দেখলে যদি সাদা হয়ে যায়, চোখের নিচে যে 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 লাল পাপড়ির উপরে যে লাল অংশটা, এটা যদি সাদা হয়ে যায়, এটা দেখলে একটা আন্দাজ করতে পারবেন। হ্যাঁ, জিহ্বা যদি সাদা হয়ে যায়, চোখ মুখ যদি ফ্যাকাশে, হ্যাঁ, নীল নীল বা সাদা সাদা রং ধারণ করে, তাহলে বুঝতে হবে তার অ্যানিমিয়া আছে। আর তাকে তখন করতে দিবেন একটা সিবিসি রিপোর্ট। এই সিবিসি রিপোর্ট থেকে আপনি বুঝবেন যে হিমোগ্লোবিন আছে নাকি নাই, মানে কম আছে না বেশি আছে। বুঝতে পারছেন যে প্রশ্ন করেছেন? জি স্যার, বুঝতে পারছি। সিবিসির মধ্যে কি স্যার জন্ডিস কি স্যার ধরা পড়ে? সিবিসির মধ্যে জন্ডিস ওভাবে ধরা পড়বে না। জন্ডিস ধরতে গেলে আপনাকে করতে হবে সেরাম বিলিরুবিন। হ্যাঁ, ওটা হবে আরেক পরীক্ষা। ওই বিলিরুবিন মানে আপনি যখন দেখবেন যে আপনার শরীরে জন্ডিস, জন্ডিস কখন বলবো, জন্ডিস যখন বলবো মানে আমাদের রক্তের এই যে হিমোগ্লোবিনটা,
হ্যাঁ বললাম না যে 120 দিন পর পর এই হিমোগ্লোবিনটা নষ্ট হয়ে যায়। এই যে হিমোগ্লোবিনটা নষ্ট হয়ে যায় 120 দিন পর পর, তখন এই হিমোগ্লোবিনটা এই নষ্ট হয়ে তৈরি করে এই যে বিলিরুবিন। দেখেন এখানে লেখা আছে, এই যে এর গড় আয়ুষ্কাল বা রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন, এর গড় আয়ুষ্কাল হলো 120 দিন বা 4 মাস। হ্যাঁ, প্রতি 4 মাস অন্তর অন্তর এই রক্তকণিকা ভেঙে বিলিরুবিন তৈরি করে। বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা 0.3 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, তো এই বিলিরুবিনটা শরীরে যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, সেটাকে বলা হয় এই জন্ডিস। মানে আমাদের রক্ত ভেঙে তৈরি হচ্ছে বিলিরুবিন। আর শরীরে যদি এই বিলিরুবিনটা অনেক বেশি উৎপাদন হয়, মানে আমাদের রক্তটা বেশি ভাঙতেছে, যার কারণে বেশি বিলিরুবিন তৈরি হচ্ছে, তখন সেই অবস্থাটাকে বলা হয় হলো জন্ডিস। মানে এটা আপনি সহজে বুঝবেন কিভাবে? এর আগে বলছি যে আপনি চেহারার দিক তাকায় যদি মনে করেন যে দেখেন ফ্যাকাশে হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, সেটা হলো রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া, বা আমাদের শরীরে কি কমে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে। আর যদি কারো ফেসের দিক তাকায় দেখেন যে চোখ হলুদ হয়ে গেছে, পুরো চোখ হলুদ হয়ে গেছে, হ্যাঁ, ফেস গুলা কেমন হলুদ হলুদ হয়ে গেছে, হাতের তলা হলুদ হলুদ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে তার জন্ডিস হয়েছে। তাহলে এই জন্ডিসটা বোঝার জন্য আপনাকে আরেকটা পরীক্ষা করতে হবে, সেটাকে বলা হয় সেরাম বিলিরুবিন। হ্যাঁ, এটাকে বলা হয় সেরাম বিলিরুবিন। এই যে সেরাম বিলিরুবিন, এই সেরাম বিলিরুবিনটা যদি 1.2 এর বেশি হয়, তখন আপনি বুঝবেন যে জন্ডিস হয়েছে। মানে জন্ডিস বোঝার পরীক্ষা হলো সেরাম বিলিরুবিন, সোজা কথা। ঠিক আছে, যে প্রশ্নটা করেছিলেন উত্তর পেয়েছেন? জি জি স্যার, বুঝছি। তাহলে যেটা বলছিলাম যে আমাদের ব্লাড প্রেসারের যে রেঞ্জ, এটা পড়াতে যে আসলে অনেক কিছু, অনেক কথা হয়ে গেল। আচ্ছা, দেখাচ্ছি একটুখানি। এই যে ব্লাড প্রেসারের নর্মাল রেঞ্জ, এই যে এখানে এই যে এইটা হলো যে নর্মাল রেঞ্জ 100 থেকে 140, আর 80 থেকে 90 বা 70 থেকে 90 হয়েছে এটা নর্মাল। আমি মাইল্ড, মডারেট, সিভিয়ার, হ্যাঁ, তিনটা গ্রুপে ভাগ করব ব্লাড প্রেসারকে। 140 থেকে 160 হলে, মানে 140 এর উপরে 20 বাড়ালাম, তাহলে 140 থেকে 160। আবার 90 এর উপরে 10 বাড়ালাম, সেটা হলো 90 থেকে 100। এটা হলে আমি বলবো হচ্ছে মৃদু, মাইল্ড ব্লাড প্রেসার। মডারেট ব্লাড প্রেসার 160 থেকে 180, আর 110 থেকে 100 থেকে 110। আর সিভিয়ার বলবো 180 এর উপরে চলে গেলে আর 110 এর উপরে চলে গেলে, সেটাকে বলবো সিভিয়ার ব্লাড প্রেসার। আচ্ছা, এই হলো। স্যার 180 যদি প্লাস হয়ে যায়, মানে মাঝারি হয়ে যায় স্যার, এখানে নিয়ন্ত্রণ স্বাভাবিক আনতে গেলে কি দিলে ভালো হইব? কি মানে সিরাপতে ইঞ্জেকশন দিলে ভালো হইব নাকি? শিরাপথে ইনজেকশন শুরুতে লাগে না, যদি পেশেন্ট স্বাভাবিক থাকে। হ্যাঁ, পেশেন্ট যদি হাসপাতালে ভর্তি না করাতে হয়, তাহলে শিরাপথে ইনজেকশন লাগে না। ওই যে এর ট্রিটমেন্ট পড়াইছিলাম যে মাইল্ড, মডারেট, সিভিয়ার ব্লাড প্রেসারের যে ট্রিটমেন্ট, এই যে এটার একটা স্ক্রিনশট দেন। যদি সিভিয়ার ব্লাড প্রেসার হয়, তাকে সাধারণত অ্যামলোডিপিন প্লাস অলমেসার্টান, হ্যাঁ, এই ওষুধটা দিলে বাইজোরান বা এপিক্যাপ 5/20 বা 5/40, হ্যাঁ, এটা দিতে পারেন। এটা দিলে আশা করা যায় তার ব্লাড প্রেশারটা মোটামুটি কন্ট্রোলে আসবে। আর এটা না দিলে চাইলে আবার এমরোকল এমলোডিপিন আর এটেনল কম্বিনেশন দিতে পারেন, এমরোকল প্লাস, হ্যাঁ, 5/50, এটাও দিতে পারেন। এই যে ব্লাড প্রেশারের এই যে ওষুধ, মাইল্ড হলে কত দিবেন, মডারেট হলে কত দিবেন, সিভিয়ার হলে কত দিবেন, এই যে এইগুলোর মধ্যে কম্বিনেশন করে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে অনেক সময় হয়ে গেল, আমার আবার অপারেশনের সময় হয়ে যাচ্ছে 9:30টায়।
আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করি। এরপর পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। স্যার আমরা যারা নতুন আছি আমাদের তো গত সপ্তাহে আমরা জয়েন ছিলাম না, তো আমাদের গত সপ্তাহ সাজেশনটাও কি অ্যাড হবে? আজকে অ্যাড করা যাবে? হ্যাঁ, গত সপ্তাহে আমরা ছিলাম না, আজ থেকে আমরা নতুন আর কি। তো এই যে হিমোগ্লোবিন এগুলা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এগুলা আবার পড়াবো। হ্যাঁ, সমস্যা নাই, এত দুশ্চিন্তা করবেন না। আমি তো আজকে এমনিতে আপনাদের গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম, আমাদের মানে ব্লাড গ্রুপ, হার্ট, হ্যাঁ, হার্টের কাজ, এগুলো সম্পর্কে একটা ধারণা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং এই হিমোগ্লোবিন এবং যে রক্তের যে আদার্স যে অংশগুলা, এগুলো সম্পর্কে আমরা আবার আলোচনা করব। তখন এই জি। জিনিসগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন যেভাবে কন্টিনিউ করছি, এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকি, এবং পাশাপাশি আপনাদের জন্য আমি আগে যে টপিকগুলো আছে এগুলো একটু রিমাইন্ড করব। তাহলে হবে কি, যারা এই ক্লাস করেছেন তাদেরও কিছুটা মনে পড়বে, আর আপনারাও জিনিসগুলো জানতে পারবেন। ঠিক আছে? তাই জি। এত দুশ্চিন্তার কিছু নাই, আমরা সবকিছু সম্পর্কে জানবো, নতুন নতুন অনেক জিনিস জানবো, এবং পুরান জিনিস নিয়েও আবার রিক্যাপিচুলেট করব। তাহলে আমাদের পুরান জিনিসগুলো রিভিশন হবে এবং আপনারা ওই সব পড়া পেয়ে যাবেন। ঠিক আছে? জি, ধন্যবাদ। আচ্ছা, সমস্যা নাই। আমাদের সাথে নিয়মিত ক্লাস করেন, দেখবেন যে অনেক কিছু জানতে পারছেন ইনশাআল্লাহ। স্যার প্রতিদিন যেটা পড়াবেন ওটার যদি পিডিএফ কপিটা দিয়ে দিতেন। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে দিব। আজকে আমি দিয়ে দিচ্ছি সবগুলা, সমস্যা নেই। ঠিক আছে? ধন্যবাদ আচ্ছা, স্যার। তাহলে আজকের মতো ক্লাস শেষ করি। এটা আপনাদের গ্রুপে চেয়ে নিবেন, আমি দিয়ে দিব, তারা আপনাদেরকে পৌঁছে দিবে। হ্যাঁ, যদি বাই চান্স না দেয়, মনে না থাকে, তাদেরকে একটু রিমাইন্ডার দিবেন, অফিস থেকে দিয়ে দিবেন গ্রুপে। ঠিক আছে? জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।